নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইমে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে থাকছে বিশাখাও। বাংলার প্রাইম টাইমে আজকে আবার একটা উদ্বেগজনক বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে হয়েছে। দাক্ষিণাত্যের উপকূলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। কারণ দাক্ষিণাত্যের উপকূলে ইরানি জলযানের সন্দেহজনক গতিবিধি, এবং এই সন্দেহজনক গতিবিধি এমন পর্যায়ে গিয়েছে যে তার নেপথ্যে ষড়যন্ত্রের আভাসও পাওয়া যাচ্ছে। বেপুর বন্দর, কেরলের কোঝিকোড জেলার বেপুর বন্দর, যে বন্দর অত্যন্ত প্রাচীন এবং যাকে আগে ভয়পুরা নামে ডাকা হতো, সেই ভয়পুরার উপকূলে এমন কিছু ঘটনা ঘটেছে, এমন কোনো গতিবিধি দেখা গিয়েছে সোমবার, যে ভয়পুরার উপকূল জুড়ে আবার ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। কিসের সে ভয়, কোন সে ষড়যন্ত্র, কিসের কথা বলছি, সেসব নিয়েই আজকে বিশদে বাংলার প্রাইম টাইমে আপনাদের দেখাবো। যে ছবি আমার পিছনে দেখতে পাচ্ছেন, যে লাইট হাউসটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভয়পুরার সেই লাইট হাউস, বেপুর বন্দরের সেই লাইট হাউস, সেই বাতিঘর, যা সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন জাহাজকে আরব সাগরের বুকে পথ দেখিয়ে আসছে, দিক নির্দেশ দিয়ে আসছে। কিন্তু সেই দিক নির্দেশ ভুল করার নাম করে কোনো এক সন্দেহজনক গতিবিধি এখানে ঢুকে পড়লো কিনা, কোনো ষড়যন্ত্রের জাল বোনা হলো কিনা, যে কারণে ভারতের উপকূল রক্ষী বাহিনীকে এত বড় অভিযানে নামতে হলো, সেটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। এই মুহূর্তে ভারতের নির্বাচন চলছে, ফলে খুব সংবেদনশীল একটা সময়। এই মুহূর্তে ভারত ভূমিতে আঘাত হানার কোনো ছক কেউ কষছে কিনা, সেটা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। যদি সত্যিই সেরকম কোনো ষড়যন্ত্র থেকে থাকে, তাহলে সেই ষড়যন্ত্রের শিকড় যে কেরলের এই উপকূল থেকে সোজা মধ্য এশিয়ার মরুভূমি পর্যন্ত চলে গিয়েছে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। একদমই ঈশান, তুমি যে কথাগুলো বলছিলে, দর্শকদেরকে সেই লাইট হাউসের সামনে তুমি দাঁড় করিয়ে দিলে, যে লাইট হাউস কার্যত আলো দেখায় বিভিন্ন জাহাজকে, জলযানকে। কিন্তু সেই বেপুরে কি এমন ঘটলো যার জন্য ভারত জুড়ে, আমাদের দক্ষিণ প্রান্ত জুড়ে, দেশের দক্ষিণ প্রান্ত জুড়ে হাই অ্যালার্ট? কি কারণে, কেন এই সন্দেহজনক গতিবিধির কথা বলছি আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো বেআইনিভাবে ভারতের জলসীমার মধ্যে ঢুকে পড়লো কে না, ইরানের একটি জলযান। সেই জলযানটিকে দেখা মাত্র ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, তাদের জাহাজ এবং তাদের হেলিকপ্টার তাকে ঘিরে ধরলো, তাকে আটকানো হলো, আটক করা হলো, তারপর তাকে বন্দরে নিয়ে যাওয়া হলো, এবং তারপর এখনো পর্যন্ত তদন্ত চলছে। কিন্তু কেন তদন্ত, কিসের জন্য তদন্ত? এই যে জলযান, ইরানের জলযান, সেটা কি কোনো রণতরী ছিল যার জন্য এত বড় কাণ্ড? না, একেবারে যদি আপাতভাবে দেখা হয়, একদম আপাত নিরীহ একটা মাছ ধরা ভেসেল। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। ইরান থেকে এত দূর ভারতের জলসীমার মধ্যে কি করে ঢুকে পড়লো একটা ইরানের জলযান? একটা মাছ ধরা ভেসেলও যদি হয়, কিভাবে এতগুলো স্তর পেরিয়ে, এতগুলো নিরাপত্তার স্তর পেরিয়ে ভারতের সীমানায় বেআইনিভাবে ঢুকে পড়লো? এর পেছনে কোন ষড়যন্ত্র রয়েছে? অন্য কোনো কারণ কি রয়েছে? এই যেখানে একটা দেখানো হচ্ছে আপাত নিরীহ মাছ ধরা নৌকা, সেই মাছ ধরা নৌকার পেছনে ঠিক কী রয়েছে, সেটাই যাচাই করে দেখতে চাইছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এবং যেটা বলছিলাম, যে মুহূর্তে তাকে দেখা গেল যে ভারতের দক্ষিণ প্রান্তে কেরালার কোঝিকোড জেলার পশ্চিমে বেপুরের উপকূলে যখন তাকে দেখা গেল, সেই সময় থেকে উপকূলরক্ষী বাহিনী, যারা অতন্দ্র প্রহরীর মতো সব সময় তারা প্রহরায় রয়েছে, এরা যখন তাকে দেখতে পায় এই উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকে, তখন একদিকে তাদের হেলিকপ্টার চক্কর কাটতে থাকে এই মাছ ধরা নৌকোটির ওপর, এবং সেই সঙ্গে ঘিরে ফেলে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বিভিন্ন জাহাজগুলো এই ভেসেলটিকে। এবং তারপর সেই জাহাজটিকে, সেই নৌকোটিকে, মাছ ধরা নৌকোটিকে নিয়ে যাওয়া হয় কোচির বন্দরে। তদন্ত চলছে এটা দেখার জন্য যে আদতে কোনো রকম সন্দেহজনক ব্যক্তি এর ভেতরে ছিল কি, কোনো রকম নকশা, কোনো রকম ষড়যন্ত্রের নকশা কি তৈরি হচ্ছিল। এই গোটা বিষয়টা এই মুহূর্তে আমাদের জলসীমায় অত্যন্ত বড় একটা প্রশ্ন নিরাপত্তার জন্য। বিশাখা যে ঘটনার কথা বলল,
কেরলের কোঝিকোড জেলার বেপুর বন্দরের পশ্চিম দিকে যে সন্দেহজনক ইরানি জলযানের কথা বিশাখা বলছিল, এবার পুরোপুরি সেই ছবিটা দেখে নিন ঠিক কী ঘটনা ঘটেছে। এই মুহূর্তে সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, ইরানের সেই সন্দেহজনক জলযান, যেটা একটা ফিশিং ভেসেল আপাত দৃষ্টিতে ওটা একটা মাছ ধরার নৌকা। মাছ ধরার নৌকা কি করে ইরান থেকে একেবারে কেরলের উপকূল পর্যন্ত চলে এলো সেটা নিয়েই সবচেয়ে সন্দেহ হচ্ছে। কিন্তু ভারতের উপকূলরক্ষী বাহিনী, ভারতের তটরক্ষীরা তারা অত্যন্ত সতর্ক ছিলেন, অত্যন্ত সতর্ক থাকার ফলে কোনোভাবে ভারতীয় উপকূলে কিন্তু ভিড়তে পারেনি এই ফিশিং ভেসেল বা এই সন্দেহজনক জলযান। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে দুদিক থেকে অভিযান চালিয়েছে, অর্থাৎ জলভাগ এবং আকাশপথ দুদিক থেকেই অভিযান চালানো হয়েছে। ইরানের মাঝখানে এই যে জলযানটিকে, ছোট্ট জলযানটি দেখা যাচ্ছে, এটাই সেই সন্দেহজনক জলযান, সেই মাছ ধরার ভেসেল, আপাত দৃষ্টিতে যাকে মাছ ধরার ভেসেল বলা হচ্ছে। এবং তাকে ঘিরে ওপরে আকাশে চক্কর কাটছে ভারতীয় তটরক্ষী বাহিনী বা উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার, এবং দুপাশ থেকে ঘিরে ধরেছে উপকূলরক্ষী বাহিনীর রণসাজে সজ্জিত জাহাজগুলো। ফলে পালানোর কোনো পথ ছিল না। সেই ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি আমরা। এই ছবি একমাত্র রিপাবলিক বাংলা আপনাদের দেখাচ্ছে আজকের অভিযানের সেই ছবি, কেরলের কোঝিকোড জেলার বেপুর বন্দরের পশ্চিম দিকে, বেপুরের উপকূল থেকে বেশ কিছুটা পশ্চিমে আরব সাগরের বুকে যেই ভারতীয় জলসীমায় প্রবেশ করেছে ইরানের থেকে আসা এই সন্দেহজনক জলযান, তক্ষুনি ভারতীয় উপকূলরক্ষী বাহিনী অত্যন্ত তৎপরতার সঙ্গে সক্রিয় হয়েছে এবং দ্রুত সেখানে দুদিক দিয়ে, যেটাকে কোঅর্ডিনেটেড অভিযান বলা হচ্ছে, নিজেদের মধ্যে সমন্বয় রেখে অভিযান চালিয়েছে আকাশপথে এবং জলপথে। সেই ছবি আকাশে যেখান থেকে এই ভিডিও রেকর্ড করা হয়েছে, সেটা উপকূলরক্ষী বাহিনীরই হেলিকপ্টার। সেই হেলিকপ্টার চক্কর কাটছিল ওই সন্দেহজনক জলযানের মাথার উপর, আর দুপাশ থেকে তাকে ঘিরে ধরেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ। এরপরে এই সন্দেহজনক জলযানকে নিয়ে যাওয়া হয়েছে কেরলের কোচি বন্দরে, এবং সেখানে জিজ্ঞাসাবাদ, তদন্ত, অনেক কিছুই চলছে যে কী কারণে ইরানের মতো সুদূর একটা জায়গা থেকে, মধ্য এশিয়া থেকে একটা ফিশিং ভেসেল, একটা মাছ ধরার নৌকা এইভাবে চলে এলো কেরলের উপকূল পর্যন্ত। এই প্রশ্নেরই এখন উত্তর খোঁজা চলছে বিশাখা। একদমই তাই। এবং তুমি যে কথাগুলো বলছিলে, তুমি যে ছবিগুলো দেখাচ্ছিলে, সেই ছবিগুলো আমাদের দর্শকরা দেখলেন, আমরা দেখালাম সেই ছবিগুলো। কিন্তু এই বেপুরটা কোথায়, যেখানে ধরা পড়লো এই ইরানের জলযানটি, এই বেপুরটা কোথায় সেটা আপনাদেরকে আমরা দেখাবো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে দিয়ে। সেখানে আমরা এই বেপুর জায়গাটা কোথায় না কেরালার কোথায়, কোঝিকোড জেলার অন্তর্গত বেপুর একটি প্রাচীন বন্দর শহর, যেটা কিনা কেরালার পশ্চিম প্রান্তে অবস্থিত, পশ্চিম উপকূল বেপুর, এবং সেটি কোঝিকোডের অন্তর্গত। সেই বেপুর যার আগের নাম ছিল, প্রাচীনকালে যার নাম ছিল ভয়পুরা, যেটা কিছুক্ষণ আগে ঈশানদেবও বলছিল, সেখানে সন্দেহজনক জলযান আটক করা হলো। ইরানের সন্দেহজনক জলযান আটক করা হলো কোথায় না এই দক্ষিণ প্রান্তে, ভারতের দক্ষিণ প্রান্তে, কেরালার পশ্চিম উপকূল বেপুর বন্দরের পশ্চিমে এই জলযানটিকে আটক করা হলো। যেখানে আমরা দেখছিলাম ছবিতে যে এই জলযানটিকে ঘিরে ধরেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বিভিন্ন জাহাজ, এবং সেই সঙ্গে মাথার উপর চক্কর কাটছে কে না হেলিকপ্টারগুলো। এর পাশাপাশি বেপুর বন্দর কেরলের কোঝিকোড জেলার উপকূলে অবস্থিত, যেটা আমরা বলছি কোঝিকোড জেলা কেরলের পশ্চিমে, এবং তারই একটি উপকূল বা একটি বন্দর শহর বলা যায়, তা হলো বেপুর। এই বেপুর কিন্তু অত্যন্ত প্রাচীন একটি বন্দর শহর, এবং এই বন্দরের শহরের সঙ্গে অনেক আগে যখন তার নাম ছিল ভয়পুরা, সেই সময়ও মধ্য এশিয়ার সঙ্গে নৌ যোগাযোগ ছিল। এবার ভেবে দেখুন, এই নৌ যোগাযোগ ছিল কখন না, যখন তার নাম এই বেপুরা ছিল না তখনও। সেই সময় থেকে আজ পর্যন্ত এই নৌ যোগাযোগটা যে ছিল, তার মধ্যে হঠাৎ করে আজ দেখা যাচ্ছে যে ইরানের জলযান সন্দেহজনকভাবে, বেআইনিভাবে ভারতের জলসীমায় ঢুকে পড়ল বেপুরাতে। আর সেখান থেকেই এই যে আমরা এতগুলো কথা বলছি, সেখান থেকেই সন্দেহের উদ্রেক হচ্ছে যে কি করে এত নিরাপত্তা স্তর পার করে এই জলসীমার মধ্যে বেআইনিভাবে ঢুকে পড়ল ইরানের একটা মাছ ধরা নৌকো, সেটা কি করে সম্ভব? সত্যিই কি
আপাত নিরীহ, নাকি এর মধ্যে বড়সড় চক্রান্ত, বড়সড় ষড়যন্ত্র রয়েছে ঈশান? সেই প্রশ্নটাই উঠে আসছে বারবার। বিশাখা আপনাদের দেখালো যে কোন এলাকা থেকে ইরানের এই সন্দেহজনক জলযানকে আটক করা হয়েছে। সেটা কেরলের কোঝিকোড জেলার বেপুর বন্দরের পশ্চিম দিক থেকে। কিন্তু এই জায়গা থেকে সেই জায়গার দূরত্ব কতটা, যেখান থেকে এই জলযান এসেছে সেটা একবার দেখে নেব। কারণ উপকূলরক্ষী বাহিনী সূত্রে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে ইরানি জলযান, ইরানি ফিশিং ভেসেল যেটা আটক করা হয়েছে সেটা ইরান থেকে এসেছে। ইরানের অবস্থানটা কোথায় একবার দেখে নিন। এইখানে ইরান, এবং ইরানের সবচেয়ে কাছাকাছি ভারতের সবচেয়ে কাছাকাছি থাকা কোনো ইরানি বন্দরের নাম হলো চাবাহার। সেই চাবাহার বন্দরের উপস্থিতি মোটামুটি এইরকম একটা জায়গায়। সেই চাবাহার থেকেও যদি আমরা ধরে নিই যে এই ফিশিং ভেসেল যাত্রা শুরু করেছিল, তাহলেও তাকে প্রায় 2381 কিলোমিটার পথ অতিক্রম করে কেরলের উপকূলের কাছে পৌঁছতে হবে। অর্থাৎ যে ফিশিং ভেসেল ধরা পড়েছে, যে মাছ ধরার নৌকা ধরা পড়েছে উপকূলরক্ষী বাহিনীর হাতে, সেই মাছ ধরার নৌকাগুলো সাধারণত যে দেশের নৌকা সেই দেশের জলসীমার মধ্যেই তারা মাছ ধরে, তার বাইরে তারা বেরোয় না। কখনো কখনো আন্তর্জাতিক জলসীমায় যায়, কিন্তু দিক ভুল না করলে বা পথ হারিয়ে না ফেললে অন্য দেশের জলসীমায় এই মাছ ধরার নৌকো কখনো ঢোকে না। যদি আমরা ধরে নিই ইরানের চাবাহার বন্দর থেকেও ওই ফিশিং ভেসেল বেরিয়েছিল, চাবাহারের কথা বলছি কারণ আবার বলছি, ভারত থেকে যদি ইরানের দিকে চোখ রাখা যায় তাহলে সবচেয়ে কাছাকাছি ইরানি বন্দরের নাম চাবাহার। তো ভারতের সবচেয়ে কাছাকাছি থাকা বন্দরটা থেকেও যদি ওই ফিশিং ভেসেল বেরিয়ে গিয়ে থাকে এবং তারপরে যদি সে পথ হারিয়ে ফেলে থাকে, দিক ভুলে গিয়ে থাকে, তাহলে প্রথমে কিন্তু সে ঢুকবে মাঝখানে থাকা পাকিস্তানের জলসীমায়। পাকিস্তানের জলসীমা পেরিয়ে গেলে তবে তাকে ভারতীয় জলসীমায় ঢুকতে হবে, এবং সেখানেও সে গুজরাতের উপকূল বা উত্তর মহারাষ্ট্রের উপকূলে আসতে পারে। কিন্তু এটা একেবারে সরাসরি কেরল পর্যন্ত চলে গেল, প্রায় 2500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? অনেকটা হয়তো ভাবছেন যে একটা ফিশিং ভেসেল, একটা মাছ ধরার নৌকোই তো ধরা পড়েছে, নিরীহ ব্যাপার, এ আর কি এমন ব্যাপার, এটা নিয়ে এত ভাবনা চিন্তা করার কি আছে? কিন্তু এটা নিয়ে ভাবনা চিন্তা করার কি আছে যারা ভাবছেন তাদের মনে করিয়ে দিতে চাইব যে মুম্বাই হামলা করতে এসেছিল, 26/11 হামলার যে জঙ্গিরা মুম্বাইতে হামলা করতে এসেছিল পাকিস্তান থেকে, তারাও কিন্তু এই মাছ ধরার নৌকার আশ্রয় নিয়েই আরব সাগরের জলরাশি পেরিয়ে মুম্বাই পর্যন্ত পৌঁছেছিল, মনে রাখবেন। নিরাপত্তা বিশেষজ্ঞ তথা প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এ বিষয়ে কি বলছেন শুনবো। ভারত পাকিস্তান জল সীমানার মধ্যে ভারতীয় নৌবাহিনী এবং কোস্টগার্ড যে ইরানি ভেসেলটাকে আটক করেছে, এটা নিঃসন্দেহে প্রমাণ করে দেয় যে ভারতের নৌবাহিনী এবং কোস্টগার্ড অনেক শক্তিশালী এখন। বিশেষ করে 2008-এর 26/11 যে হামলা, সেই হিসাবে দেখতে গেলে একটা নিঃসন্দেহে এগুলো বড় সাফল্য। কারণ 2008, 26/11-তে কোস্টগার্ড এবং নৌবাহিনী যে ব্যর্থ হয়েছিল এতে কোনো সন্দেহ নেই। তাহলে করাচি থেকে এত দূর উপকূলে এসে সন্ত্রাসবাদীরা হামলা করতে পারে ভারতের মাটিতে, এটা একটা অত্যন্ত লজ্জার বিষয়। এবং তারপরে কিন্তু অভাবনীয় উন্নতি হয়েছে নৌবাহিনী এবং কোস্টগার্ডের, বিশেষ করে গত 10 বছরে যত আমরা প্রযুক্তির সাহায্য নিয়েছি এবং যেরকমভাবে শক্তিশালী করা হয়েছে নৌবাহিনী এবং কোস্টগার্ডকে, জলসীমার মধ্য দিয়ে এসে ভারতবর্ষে কোনো ভারত বিরোধী শক্তি আর যে কিছু করতে পারবে না সেটা আবার প্রমাণ হয়ে গেল। আমরা যখন এই ছবিগুলো দেখাচ্ছি, যখন এই ভারতের দক্ষিণে কেরালার কোঝিকোডে যখন বেপুরে এই মাছ ধরা নৌকাটি এসে পৌঁছেছে, ইরানের মাছ ধরা নৌকাটি, তখন আমরা কেন বারবার এতটা সন্দেহ প্রকাশ করছি, বা কোথায় গিয়ে মনে হচ্ছে নিরাপত্তাজনিত অভাব হচ্ছে না তো, সেই জায়গা থেকে কেন বারবার সংশয় প্রকাশ করছি? তার কারণ একটাই, আমাদের কাছে, আমাদের মনে এখনো পর্যন্ত 26/11 মুম্বাই হামলা স্মৃতি আজও দগদগে। সেই দগদগে ঘা আমাদের মধ্যে রয়েছে। কেন বলছি এই কথা? কারণ আমরা জানি আজমাল কাসাব এই ঘটনায়, আমরা জানি তার ফাঁসির আদেশ হয়েছে, তার মৃত্যু হয়ে গিয়েছে, কিন্তু মৃত্যু হয়নি সেই দগদগে স্মৃতির। আজমাল কাসাবরা যখন তাদের যাত্রা শুরু করেছিল, তাদের এই ভয়ঙ্কর
কাজ করার জন্য 26/11 মুম্বাই হামলার ঘটনা ঘটানোর জন্য সেই সময় তারা করাচির বন্দর থেকে তাদের যাত্রাপথের সূচনা করেছিল, জাহাজে করে এসেছিল, মাঝ সাগর পর্যন্ত জাহাজে করে এসেছিল তারা। আর তারপর একটি মাছ ধরার নৌকো, যেটি কিনা ভারতীয় মাছ ধরার নৌকো, সেই মাছ ধরার নৌকোটাকে কবজা করে নিয়েছিল কাসাভরা এবং তারপর মুম্বাই পর্যন্ত এসেছিল। সেই মাঝ সাগর থেকে মুম্বাই পর্যন্ত এসেছিল, মুম্বাই বন্দর পর্যন্ত এসেছিল এই ভারতীয় মাছ ধরার নৌকো করেই। আর তারপর এসে মুম্বাইয়ের বন্দরে এসে তারা ভারতীয় নৌকোর এই মাঝিকে বা নাবিককে তারা হত্যা করে এবং তারপর কি কি ঘটেছে সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি। যেগুলো সত্যি আমরা যতদিন থাকবো, সভ্যতা যতই এগিয়ে যাক না কেন, আমরা ভুলতে পারবো না। কোনো দিন ভোলা সম্ভব নয় 26/11 মুম্বাই হামলার দগদগে স্মৃতি। সেখানে আমরা তাজের ছবি দেখছি, তাজে কিভাবে একটার পর একটা ঘটনা ঘটেছে, কিভাবে এনএসজির অপারেশন হয়েছে, কিভাবে ট্রাইডেন্ট, কিভাবে নরিমান পয়েন্টে একটার পর একটা হামলার ঘটনা ঘটেছে, কিভাবে 166 জনের মৃত্যু হয়েছে, 350 জনের থেকেও বেশি সহ নাগরিক তারা আহত হয়েছেন। সেই ছবিটা আমরা ভুলতে পারা যায় না। আর সেই জন্যই ঈশান আজকের এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলে দিচ্ছে, সত্যি কি একমাত্র একটা মাছ ধরার নৌকো, নাকি এর পেছনে বড়সড় ষড়যন্ত্র রয়েছে? একদমই তাই। এই প্রশ্ন বারবার উঠছে, কারণ মুম্বাই হামলার সেই ভয়ঙ্কর ভয়াবহ রক্তাক্ত হামলার স্মৃতি এখনো আমাদের মধ্যে দগদগে হয়ে রয়েছে। ওই ক্ষত কখনো পূরণ হওয়া সম্ভব নয়। এবং যেটা দীপাঞ্জন চক্রবর্তীও বলছিলেন, যে ঘটনা বিশাখা আবার মনে করিয়ে দিল আরেকবার মুম্বাই হামলার সেই ছবিগুলো দেখিয়ে, সেই ভয়ঙ্কর হামলা, সেই ভয়ঙ্কর বিনিদ্র রাত গোটা ভারত জেগেছিল যতক্ষণ না পর্যন্ত মুম্বাইতে জঙ্গি নিকেশ অভিযান শেষ হয়েছিল। সেই সব দিন কেউ ভুলতে পারেনি। কিন্তু আমি একবার দেখিয়ে দেব যে কোন পথে তারা সেই সময় পাকিস্তান থেকে মুম্বাইতে এসে পৌঁছেছিল। তাহলে অনেকেরই হয়তো বুঝতে সুবিধা হবে যে ইরানের উপকূল থেকে একটা মাছ ধরার নৌকা কেরল পর্যন্ত পৌঁছে যাওয়ার তাৎপর্য ঠিক কী হতে পারে। আরও একবার দেখাই, পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে প্রথমে যাত্রা শুরু করে ওই জঙ্গিরা এবং মাঝপথে তারা কিন্তু জাহাজ বদল করে এবং অবশেষে তারা কয়েকটা ফিশিং ভেসেল, মাছ ধরার নৌকো দখল করে, মানে সেগুলোকে তারা হাইজ্যাক করে। সেই মাছ ধরার নৌকোয় যে ক্রুরা ছিলেন, মানে যে নাবিকরা ছিলেন, তাদেরকে তারা হত্যা করে এবং করে সেই মাছ ধরার নৌকোগুলো হাইজ্যাক করে তারা কিন্তু মুম্বাই বন্দর পর্যন্ত পৌঁছয়। এই ছিল পাকিস্তান থেকে আসা জঙ্গিদের ছক। এই রুটে তারা এসেছিল। 838 কিলোমিটার পথ, 883 কিলোমিটার পথ। এই 883 কিলোমিটার পথ তারা কিভাবে অতিক্রম করেছিল? মুম্বাইতে 26/11 জঙ্গি হানা করতে আসার আগে আবার একবার দেখাই, করাচি থেকে যাত্রা শুরু। প্রথমে পাকিস্তানি পণ্যবাহী জাহাজে করে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সেই জাহাজও মাঝপথে বদল করে। অবশেষে জাহাজ থেকে তারা নেমে পড়ে দুটি মাছ ধরার নৌকোয়, ফিশিং ভেসেল, সেখানেও সেই ফিশিং ভেসেল, এবং তাতে যে নাবিকরা ছিলেন তাদেরকে হত্যা করে ওগুলো হাইজ্যাক করে তারা মৎস্যজীবীর ছদ্মবেশ নিয়ে মাছ ধরার নৌকো নিয়ে কিন্তু মুম্বাইতে পৌঁছয়, যাতে কারো সন্দেহ না হয়। এবং এখন আবার কেরলের উপকূলে যে সন্দেহজনক জলযান এলো, সেটাও কিন্তু ওই মাছ ধরার নৌকো, ওই ফিশিং ভেসেল আরও অনেক দূর থেকে এলো এবং মুম্বাই নয়, সেসব পেরিয়ে একেবারে ভারতের প্রায় দক্ষিণতম প্রান্তে কেরলের কাছে চলে গেল, প্রায় 2500 কিলোমিটার পথ পেরিয়ে। এটা ছোটোখাটো বিষয় যে নয়, সেটা কিন্তু নিরাপত্তা বিশেষজ্ঞরাও বলছেন, স্বীকার করছেন। বিশাখা, একদমই তাই। এবং তুমি যে কথা বলছিলে তার সঙ্গে আরেকটা অংশ জুড়তে হয়। আমরা জানি যে তুমিও যেটা কিছুক্ষণ আগে বলছিলে, যে ভারতে এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে, ফুল প্রুফ লোকসভা নির্বাচন চলছে। সেই লোকসভা নির্বাচনে যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, অশান্তি যাতে না হয়, তার জন্য আমাদের সরকার, আমাদের প্রশাসন প্রস্তুত রয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। কিন্তু বাইরের শক্তি, বিশেষ করে কিছু কিছু শত্রু ভাবাপন্ন দেশ যারা ভারতের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক চায় না, তারা কি কোনো রকমভাবে ষড়যন্ত্র করছে? তারা তো কখনোই হাত পা বন্ধ করে বসে থাকার পাত্র নয়। তারা কি কোনো রকমভাবে চাইছে যাতে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হোক? এবং সেই কারণেই কি এই বেপুরে ইরান থেকে আসা বেআইনিভাবে ঢুকে পড়া জলসীমায়, ভারতের জলসীমায় ঢুকে পড়া এই মাছ ধরা নৌকো, অথবা আমরা যদি দেখি
জম্মু কাশ্মীরের পুঞ্চে সেনাবাহিনীর গাড়ির ওপর যেভাবে হামলার ঘটনা ঘটেছে, ইতিমধ্যেই একজন সেনাকর্মীর মৃত্যু হয়েছে এবং দুজন সন্দেহভাজন জঙ্গির ছবি ইতিমধ্যেই প্রতিরক্ষা দফতর সূত্রে প্রকাশ করা হয়েছে এবং তাদের মাথার দামও দেওয়া হয়েছে। তো সেই দিক থেকে যদি দেখি, তাহলে কি পুরো ঘটনাগুলোকে আগে থেকে বুনে কোনো রকমভাবে বড়সড় ষড়যন্ত্র করা হচ্ছে? এই ভাবনাগুলো কি একেবারেই উড়িয়ে দেওয়া যায়? অন্তত নিরাপত্তা বিশেষজ্ঞরা তো সেই ভাবনাগুলোকে উড়িয়ে দিচ্ছেন না। এর পেছনে কোনো রকম জঙ্গি নাশকতা থাকতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন তারা। কি বলছেন দীপাঞ্জন চক্রবর্তী, শুনুন। এই যে ইরানের ভেসেলটিকে যে আটক করা হয়েছে, এটা কিন্তু নিঃসন্দেহে বড় সাফল্য, কিন্তু একটু চিন্তারও ব্যাপার। কারণ ইরান ভারতের এখনো অবধি আমরা যতটুকু জানি যে মিত্র শক্তি, খুব বড় না হলেও শত্রু নয়। ভারতের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক রয়েছে, কিন্তু এটা ভুললে চলবে না, ইরানে কিন্তু বহু ইসলামিক মৌলবাদী সংগঠন তারা ঘাঁটি গেড়েছে, তারা ওখানে লালিত পালিত হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি বারবার ইসরায়েলের আক্রমণের উপর। এবং ভারতের সঙ্গে ইসরায়েলের যে সম্পর্ক, সেটাও কিন্তু যথেষ্ট ভালো সম্পর্ক। সেই সম্পর্কের ভিত্তিতে ভারতবর্ষে কোনো রকম আক্রমণ চালানোর চেষ্টা করছে কিনা ইসলামবাদী মৌলবাদী সংগঠনগুলো, সেটা নিঃসন্দেহে ভারত সরকার দেখবে। তবে এই ভেসেলটা আটক করা, এটা একটা বিরাট বড় সাফল্য। অভিনন্দন ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় কোস্টগার্ডকে। আরও একবার শুনলেন নিরাপত্তা বিশেষজ্ঞ তথা প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর কথা। কারণ এই মুহূর্তে গোটা পৃথিবীর সমীকরণ যেদিকে যাচ্ছে, আন্তর্জাতিক সমীকরণ যেরকম চলছে, এবং আরব সাগর, লোহিত সাগর, এডেন উপসাগর, এই অঞ্চল নানা কারণে যেভাবে উত্তপ্ত, যেভাবে ইরানের মাটি ব্যবহার করে হুথি জঙ্গিরা বা ইরানের একাংশের সমর্থন নিয়ে হুথি জঙ্গিরা ওই অঞ্চলকে অশান্ত করতে চাইছে, এবং যেভাবে ভারতীয় নৌসেনা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ওই আন্তর্জাতিক জলপথকে সুরক্ষিত রাখার জন্য, তাতে অনেক মৌলবাদী গোষ্ঠী যে ভারতকে এই সময়ে টার্গেট করবে, নিশানা বানাবে, সেটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং ইসরায়েলের সঙ্গে ভারতের মিত্রতা, সেটাও যে মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ার বেশ কিছু জঙ্গি গোষ্ঠীকে ভারত বিরোধী করে তুলবে বা ভারতকে নিশানা বানাতে, মানে তারা যে ভারতকে এই কারণে নিশানা বানাতে চাইবে, তা নিয়েও কোনো সন্দেহ নেই, সেটা কিন্তু নিরাপত্তা বিশেষজ্ঞরাও বলছেন। বিশাখা, একদমই তাই। এবং আমরা জানি যে ভারত যেখানে পঞ্চম অর্থনীতিতে দাঁড়িয়ে রয়েছে গোটা বিশ্বে এবং খুব তাড়াতাড়ি তৃতীয় অর্থনীতির জায়গায় পৌঁছতে চাইছে, সেই জায়গায় কি এই বহির্বিশ্বের কিছু কিছু শত্রুভাবাপন্ন দেশ, তারা কি কুঠারাঘাত করতে চাইছে, গাঁইতি মারতে চাইছে, গাঁইতির আঘাত করতে চাইছে? সেই জায়গা থেকে আমাদের সেনাবাহিনী, আমাদের উপকূলরক্ষী বাহিনী, তারা প্রস্তুত রয়েছে অতন্দ্র প্রহরীর মতো, এবং সেই জায়গা থেকে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবে তারা। আজকে এই বলেই বাংলা প্রাইম টাইম এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।